আমরা ভালোবেসে বিয়ে করব নাকি বিয়ের পর ভালোবাসবো? আজ একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে। সিদ্ধান্ত? আজকের মতো যদি এরকম বাকিটা জীবন চলে তাহলে আমি আপনার সাথে থাকতে পারবো না। সারাক্ষণ মুখে হাসি রেখে পুতুল হয়ে থাকা আপনার পক্ষে সম্ভব, কিন্তু আমার পক্ষে না। একদিনই তোমার এই অবস্থা? আমি 4 বছর ধরে সহ্য করছি, এখন আমার সাথে তোমাকেও করতে হবে। আমি পারবো না। আমি সাধারণ মানুষ, বিয়ে শাদী করে স্বামী সন্তান নিয়ে ঝামেলাহীন সংসার চাই। এই ছাড়ুন, দূরে দাঁড়ান। আজ একটা দফা রফা না করে আজকের জন্য এই অভিযোগগুলো যথেষ্ট। তোমার বাকি অভিযোগ এখন তোলা রইল, পরে শুনবো। অলরেডি 3টা বাজে। আজকে রাত আমি তোমার অভিযোগ শুনে নষ্ট করতে চাই না। হারুন ওদের হানিমুনের সব ব্যবস্থা করেছে। সাবধানে যাবেন স্যার। হারুন, মৌনি হানিমুনে যাচ্ছি। ওখানে গিয়ে 1 সপ্তাহের জন্য আমি যেন তোমার একটা মিসড কল না পাই, বুঝেছো? জি স্যার। প্রশ্নটা শুনে খানিক ভ্যাপাচাকা খেয়ে গেল পলক। হতবম্ব চোখে পাশ ফিরে তাকিয়ে দেখে সাথের মানুষটাকে। সে এতটাই হতবম্ব হয়ে গেছে যে চোখের পলক ফেলতেও ভুলে গেছে। বলতে গেলে পলক ফেলতেই ভুলে গেছে। কিন্তু সামনের মানুষটা নির্বিকার, ভাব এমন যেন খুব স্বাভাবিক আর কমন প্রশ্ন করেছে সে। কিন্তু পলকের অবস্থা এমন যে সারা বছর পড়াশোনা না করার ফলে সবচেয়ে কমন প্রশ্নটাই তার কাছে একদম ভিনগ্রহী প্রাণীর মতোই উদ্ভট আর অজানা লাগছে। এদিকে নিবিড় নয়নে ফুরিয়ে আসা দুপুরের শুভ্র আকাশ দেখছিল শেফাত। এই আকাশের সাথেই তার যত প্রেম, যত টান। ছোট থেকেই আকাশের প্রতি তার এই টানটাই তাকে টানতে টানতে এগিয়ে নিয়ে গেছিল পাইলট হওয়ার ইচ্ছার দিকে। আর এখন সে জীবনের প্রায় সময় আকাশের বুকে মেঘের কোল ঘেঁষে উড়ে বেড়ায়। অবসরে একান্ত সময়ে আকাশ দেখে। এটা তার একরকম শখ বলা চলে, কিংবা নিগুড় প্রেম থেকে অসীম ভালোবাসা। বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে শেফাত আর তার পরিবার। আকাশের প্রতি টানটা তাকে টানতে টানতে পাইলট বানিয়ে দিলেও প্রেমিক পুরুষ হয়ে ওঠার সুযোগটা আর দেয়নি, অথবা সে নিজেই সেই সুযোগটা নেয়নি। আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়েই কেটেছে কৈশোর থেকে যৌবনের একজন পাইলট হিসেবে মানসিক দক্ষতার সাথে সাথে শারীরিকভাবেও একজন সুদর্শন ছেলে সে। স্টুডেন্ট লাইফে তো অনেক মেয়েরই পছন্দের শীর্ষ তালিকায় ছিলই, আর চাকরিতে আসার পরে মেয়ে কলিগদেরও মন কেড়েছে। কিন্তু তার সেসবের খেয়াল কই। সে নিজের মতোই থাকতে ভালোবাসে। কাজ, পরিবার, অবসরে বন্ধুমহল, আর এই সীমাহীন বিস্তৃত আকাশের প্রতি টানটাই তার সব। এর বাইরের দুনিয়ার রং তামাশা সব চুলোয় যাক, তাতে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বয়স তো আর থেমে নেই। এবার বছর 32 পেরোলো। জীবনটাও এবার অন্যভাবে থিতু হতে চাইছে যেন। অনেক তো হলো একলা ছোটা। এবার সঙ্গে একান্ত নিজের বলে কেউ একজন থাকলে মন্দ হয় না। তবে তার এই থিতু হওয়ার চিন্তাভাবনার পেছনে সিংহভাগ ক্রেডিট তার পরিবারের। তারা এবার সংসারে নতুন প্রজন্ম চায়, তাই এবার তার বিয়ে করাটা অতি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। কিন্তু সমস্যা হলো শেফাতের ধ্যান ধারণা আর যুক্তি। তার মতে খুঁজে পেতে প্রেমে পড়ার বয়স, সময় কিংবা ধৈর্য তার নেই এখন আর। তাই পরিবার থেকেই শুরু হলো মেয়ে দেখার যত তোড়জোড়। শেফাতের তেমন সময় হয় না, তাই বেশিরভাগ সময় মেয়েদের ছবি আর বায়োডাটা দেখেই রিজেক্ট করে দেয় সে। কখনো কাউকে সিলেক্ট করা হলে ছুটির দিনে গিয়ে দেখা করে আসে। কিন্তু আজ পর্যন্ত আলাপচারিতার পরে সেসব সিলেক্ট করা মেয়েকেও সে পছন্দ করে উঠতে পারেনি। কারো ব্যক্তিত্ব তার মনে দাগ কাটে না। তার মতে প্রতিটা মানুষের চেহারায় তার ব্যক্তিত্বের একটা ছাপ থাকে। সুন্দর মুখের চাইতে মানুষের কথায় তার ভেতরের মন মানসিকতাটা চেহারার এক্সপ্রেশনে প্রকাশ পায় বেশি। তাই বাইরে থেকে দেখতে সুন্দর হওয়ার চাইতে মন থেকে সুন্দর হওয়া অতি আবশ্যক। কারণ যে মানুষটা রাত দিন আকাশের বুকে ছুটে চলে, আকাশের বিশালতায় বোধ হয়ে থাকতে ভালোবাসে, তার একান্ত ব্যক্তিগত মানুষটার মন হওয়া চাই আকাশের মতোই বিস্তৃত,
কিন্তু আজ অবধি এমন কোনো মেয়েকে সে পায়নি। আর যতদিন না পাবে, পরিবারের ধৈর্য থাকলে মেয়ে খুঁজুক, আর নইলে ছেড়ে দিক। বিয়ে করাটা জরুরি না এতটাও। সে একলা হয়েও বেশ তো আছে, বাকি সময়টাও না হয় চলে যাবে এমনি করে। পলকের ব্যাপারটায় একটু নয়, বরং বেশ আপত্তি ছিল সিফাতের পরিবারের সবার। মেয়ে শিক্ষিতা, ভদ্র হলেও অমন একটা মেয়ে কি তাদের একমাত্র ছেলের সাথে মানায়? কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে, আর সেই ভাগ্যের জোরেই বোধহয় পলকের ছবিটা সিফাতের চোখে পড়ে যায় কোনো একভাবে। হাসিবিহীন, একদম শান্ত চাহনির একটা মুখ। প্রথম দেখায় মনে হবে বেশ গোমরা মুখ করে ছবিটা তোলা, কিন্তু একটু খেয়াল করলেই চোখে পড়বে আসল ব্যাপারটা। মুখটা গোমরা নয়, বরং ভেতরটা শূন্যতায় ভরপুর। কিচ্ছু নেই এমন, স্বচ্ছ আর ফাঁকা। ব্যাস এইটুকুতেই কি যে কি খুঁজে পেল সে। এক প্রকার জেদ ধরেই বসলো। এই মেয়েকে তারা দেখতে যাবে, আর খুব সম্ভবত এই মেয়েকেই তারা তাদের বাড়ির বউ হিসেবে পাবে। শুরুতে খুব জোর আপত্তি করলেও বাড়ির একমাত্র ছেলের জেদের কাছে সেই সব আপত্তি ঝেঁটে বিদায় করতে বাধ্য হলো তার পরিবার। আর সেই সূত্র ধরেই আজ পলকের বাড়িতে আসা। সিফাত মেয়ের সাথে একান্তে কথা বলার ইচ্ছে পোষণ করে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে বাড়ির ছাদের রেলিং ঘেঁষে। পলকের তার দিকে এভাবে পলকহীনভাবে তাকিয়ে থাকাটা পাশে না তাকিয়েও বেশ বুঝতে পারছিল সিফাত। তাই পলকের এহেন হতভম্বিতা বুঝতে পেরেই মৃদু হাসল সে। পাশ ফিরে তাকালো পলকের মুখ পানে। কি টলটলে মুখশ্রী তার, ঠিক যেন পদ্মপাতার জলের মতো। উজ্জ্বল শ্যাম বরণ গায়ের রংটাকে অনেকটা ভিজে মাটির মতোই স্নিগ্ধ লাগে সিফাতের কাছে। হঠাৎ তার মনে হলো মেয়েটার নাম মৃন্ময়ী হলে ভালো হতো, মানাতো বেশ। এরপর কি একটা ভেবে আপন মনেই মৃদু হাসলো। আর এদিকের সিফাতের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যেন হুঁশ ফেরালো পলকের। বেশ অস্বস্তিতে ফেলে দিল তাকে। চঞ্চল হলো তার দৃষ্টি। দ্রুত চোখ নামিয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো তার দৃষ্টি। পলকের এমন অবস্থা দেখে বেশ হাসি পেলেও নিজেকে সংযত করে নিল সিফাত। পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও প্রশ্ন ছুড়ে দিল। বললেন না তো আমরা ভালোবেসে বিয়ে করব নাকি বিয়ে? তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে পলক পাল্টা বলে বসলো। এ আবার কেমন কথা? অ্যারেঞ্জ ম্যারেজে কি কেউ ভালোবেসে বিয়ে করে নাকি? বিয়েটা তো সম্পূর্ণই পারিবারিকভাবেই হয়, আর তখন স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। এই বলে চুপ হয়ে গেল পলক। ভেতর ভেতর অপেক্ষা করতে লাগলো সিফাতের কিছু বলার। নিয়ম? পলকের শেষের কথাটায় এই শব্দটার ব্যবহারটা কেমন বেমানান শোনালো সিফাতের কাছে। মনে মনে শব্দটা আওড়ালো একবার, নিয়ম। তারপর একদম ঝরঝরে গলায় বলল, হ্যাঁ সেটা ঠিক, অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম করে বিয়ে হয় না। তবে আমি যতদূর জানি আপনি পিওর সিঙ্গেল, কখনো কোনো রিলেশনশিপে বা কমিটমেন্টেও জড়াননি। কেন জড়াননি সেটা জানতে চাইবো না। আর যেহেতু এসব কোনো পাস্ট প্রেজেন্ট পিছুটান আপনার নেই, তাই জানতে চাইছিলাম যে আপনি কি চান। আমি আপনার বিবাহিত প্রেমিক হই, নাকি নিজের প্রেমিক আপনার বিবাহিত স্বামী হোক? বিস্ময়ে এখন পলকের মাথা চক্কর দিচ্ছে। এতক্ষণে একটা বিষয় খুব ধীরে কিন্তু বেশ তীক্ষ্ণভাবে তার মাথায় ক্যাচ করেছে, যে তার সামনে এই মুহূর্তে যে মানুষটা দাঁড়িয়ে আছে, কথা বলছে, সেই মানুষটা নিজেকে তার স্বামী বলছে। এর মানে তো এই দাঁড়ায় যে মানুষটা তাকে বিয়ে করবে বলে মনস্থির করে ফেলেছে। এও কি সম্ভব? চেনা নেই, জানা নেই, কেবলমাত্র দেখতে এসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রেম করে বিয়ে করব নাকি বিয়ের পর প্রেম করবে, এমন সব উদ্ভট কথা জিজ্ঞেস করছে, সেটাও তার মতো একটা মেয়েকে। কি দেখে পছন্দ করলো তাকে? নাকি অন্য কোনো মতলব আছে এই লোকের? এমন সুদর্শন সুযোগ্য ছেলের জন্য তো মেয়েদের হুমড়ি খেয়ে পড়ার কথা।
কথা কি, হয়তো রোজ রোজ দিবারাত্রি এসে পড়ে থাকে। আর সেই লোক কিনা তার মতো অগোছালো মেয়েটে গায়ের রঙের মেয়েটাকে বিয়ে করতে চাইছে। আবার কিভাবে বলছে দেখো প্রেম করার কথা, আর অতীত নেই মানে। এই লোক কি জানেটা কি তার ব্যাপারে যে এত কনফিডেন্টলি বলে দিল সে একদম পিওর সিঙ্গেল? না না, এখানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। বাবা আবার এদের টাকা টুকা অফার করে নাই তো? না, এদের তো এমনিতেই অনেক টাকা, অনেক বড় ঘরের মানুষেরা, মা বলেছিল কাল। তাহলে সিফাতের দিকে চেয়ে পলক এসব আকাশ পাতাল ভাবনায় মশগুল। তা দেখে বেশ বিচলিত হলো সিফাত। ভ্রুকুটি কুচকে জিজ্ঞেস করলো, এই যে কি এত ভাবছেন মৃন্ময়ী? সিফাতের প্রশ্নে নিজের আকাশ পাতাল ভাবনা ফুরে সোজা নিজ জগতে ফিরল পলক। কিন্তু মৃন্ময়ী বলে ডাকায় আশেপাশে তাকিয়ে খুঁজল কাউকে। তার এই খোঁজাখুঁজির দৃষ্টি দেখে সিফাতও এদিক ওদিক তাকালো। বিশেষ কিছু খুঁজে না পেয়ে সরাসরি পলককেই বলল, কি খুঁজলেন এইভাবে? হ্যাঁ হ্যাঁ, সিফাতের প্রশ্নে এবার সত্যি বিচলিত হলো সে। আরও একবার এদিক ওদিক তাকিয়ে বলল, ওই যে মৃন্ময়ী বলে কাউকে ডাকলেন না, তাই কে এলো এখানে সেটাই দেখতে চাইছিলাম। এতক্ষণ বেশ গম্ভীর দৃষ্টিতে মনোযোগ সহকারে পলকের কথা শুনছিল সিফাত। কিন্তু তার এহেন বোকা বোকা টাইপ চিন্তা আর কাণ্ড দেখে এক গাল হেসে দিল সে পলকের দিকে তাকিয়ে। আর পলক সে তো মুগ্ধ হয়ে দেখতে লাগলো সেই প্রাণবন্ত হাসিখানা, যেন শেষ দুপুরের রোদ চলে যাবার আগে এক ঝলক প্রশান্তির উষ্ণতা রেখে গেল কোথাও। পলক যখন মুগ্ধ নয়নে সিফাতের হাসিতে ধীরে ধীরে মশগুল হচ্ছিল, ঠিক তখনই হাসিটা থেমে গেল আচমকাই। কিন্তু চোখ মুখ জুড়ে মৃদু হাসির আভা তখনও বিদ্যমান। এই মৃদু হাসির রেশ ধরে রেখেই সিফাত বলল, আরে ওটা তো আমি আপনাকেই বলেছি। আর তাছাড়া এই ছাদে আপনি আমি ছাড়া কেউ নেই, আর আমি তো দিব্যি আছি। কিন্তু অন্যজন কোনো একটা ভাবনায় ডুবেছিল, তাকে উদ্ধার করতেই তো। সিফাতের মুখের কথা শেষ করতে না দিয়েই পলক বলে উঠল, আপনি তো মৃন্ময়ী বলে ডাকলেন, কিন্তু আমার নাম তো। হ্যাঁ জানি, আপনার নাম পলক, সাজিয়া মেহরিন পলক। মৃন্ময়ী নামটা বেখেয়ালে বলে ফেলেছি আর কি। সিফাতের নির্বিকার উত্তর। ভাব এমন যে বেখেয়ালে এক মেয়ের সাথে থেকে তাকে অন্য মেয়ের নাম ধরে ডাকাটা খুব স্বাভাবিক কিছু। সিফাতের এহেন কথা আর ভাব দেখে এবারে বেশ সরু চোখে তাকালো পলক তার দিকে, মুখে চিন্তার ভাঁজ। মনে মনে ভাবছে, এই মৃন্ময়ীটা আবার কে? ওনার এক্স গার্লফ্রেন্ড নয় তো, যার জন্য আমাকে সে ভেবে। এই কি হলো, আবার কোন ভাবনায় ডুব দিলেন আপনি? সিফাতের এই প্রশ্নে এবার খুব বিরক্ত হলো পলক, যেন তার কোনো গুরুত্বপূর্ণ গবেষণার মাঝে ব্যাগরা দিয়ে দিয়েছে সে। মুখে সেই বিরক্তি স্পষ্ট ফুটে উঠল তার। সেই বিরক্তি ছাড়তে যেই না সে মুখ খুলছিল কিছু বলার জন্য, ঠিক তখনই ছাদের দরজা থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, এই বুবু, হলো তোদের? মা নিচে যেতে বলছে তাড়াতাড়ি। ভাইয়াকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি এখানে? চল আয়, নিচে যাবি। কথাগুলো এক নাগারে বলে দম নিল নিশাত। উত্তরের আশায় পলকের মুখের দিকে চাইল। তা দেখে পলক কিছু বলতে যাবে নিশাতকে, তার আগেই সিফাত বলে উঠল, হ্যাঁ আপু, যাবো তো নিচে, তুমি যাও, আমরাও আসছি। সিফাতের কথা শুনে মুচকি হাসল নিশাত, আর এক পলক দুজনকে দেখেই উল্টো হাঁটা দিল সিঁড়ির পথে। তার নেমে যাওয়ার আওয়াজ পেতেই সিফাতও তাড়া দিল পলককে নিচে যাওয়ার জন্য। এই চলুন নিচে যাই। পলক যেন এমন ঘটনায় আবারও বিরক্ত হলো। তার কথা যে অসম্পূর্ণ রয়ে গেল। ধরতে গেলে কোনো কথাই তো হলো না ঠিক করে। এই লোকটা নিজের প্রশ্নের 5 গুটি ছুঁড়েই তো তাকে একবার ভাবনায় ডোবালো, আবার ধপাস করে তুলে আনলো, আর সে তো কিছু বলতে বা জিজ্ঞেস করতেই পারলো না। অবশ্য এমনিতেও সে নিজ থেকে কিছু বলতেও না, কখনোই বলে না। সববারই ছেলেপক্ষ থেকে প্রশ্ন করে আর সে শুধু জবাব দেয়।
কারণ সে জানেই প্রশ্ন করে লাভ নেই কোনো। যেখানে সম্বন্ধটাই হবে না সেখানে নিজের থেকে কথা বলার, কিছু জানারই বা কী আছে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, এই মানুষটাও আলাদা লাগছে আর সবার থেকে। তাই নিজ থেকে কিছু বললেও হয়তো বলা হতো এবার, কিন্তু সে আর হলো কই। একটা ছোট্ট চাপা শ্বাস ফেলল সে। কানে ভেসে এলো কারো ডাক। সিফাত ছাদের দরজায় কাছে দাঁড়িয়ে আছে, তাকে যাওয়ার জন্য ডাকছে। পলকও আর কিছু না বলে পা বাড়ালো যাওয়ার জন্য। পলকরা যে ভাড়া বাড়িতে থাকে সেটা 5 তলা বিল্ডিং, আর তারা থাকে 4 তলায়। তাই ছাদে যেতে আসতে খুব বেশি সিঁড়ি ভাঙতে হয় না। পলক যখন ছাদের দরজাটা লাগিয়ে দিল, সিঁড়ির দিকটা খানিক আবছায়া অন্ধকার হয়ে এলো। সিফাতের পিছু পিছু গেলেও এক সিঁড়ির ফাঁক রয়েছে তাদের মাঝে। 4 সিঁড়ি নামার পর হুট করেই দাঁড়িয়ে গেল সিফাত। ঘাড় ঘুরিয়ে একবার দেখল পলককে। সিফাতের দাঁড়িয়ে পড়া দেখে সেও দ্বিতীয় সিঁড়িতেই দাঁড়িয়ে গেল। সিফাতের দিকে তাকাতেই দেখল সিফাত পকেটে হাত দিয়ে কি যেন বের করছে। কয়েক সেকেন্ড গড়াতেই সিফাত তার মোবাইল ফোনটা বের করে অন করলো। সেটা দেখে পলক ভাবলো অন্ধকার হওয়ায় হয়তো ফোনের ফ্ল্যাশ লাইট অন করবে বলেই ফোন বের করেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সিফাত ফোনটা তার দিকে এগিয়ে দিল। পলককে কোনো প্রশ্ন করতে না দিয়ে সে নিজেই বলল, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আর সোশ্যাল মিডিয়ার আইডিগুলো লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল এসব সেভ করে দিন ঝটপট। বাসায় গেলে আর সুযোগ পাওয়া যাবে না। এবার যেন পলক অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সিফাতের এইমাত্র বলা কথাগুলো একদম সহজ ভাষায় হুকুমের মতো শোনালো তার কাছে। মনে মনে বলেই ফেলল, ইস, কি লোক রে বাবা, কেমন হুকুম করছে দেখো। আমি যেন তার সেবা দাসী, যে তার সব কথা হুকুমের মতো পালন করতে বাধ্য। আমি মনে মনে এসব বললেও বাইরে তার কিছুই প্রকাশ পেল না। নির্বিকার ভঙ্গিতে বার 2-1বার সিফাতের দিকে আর একবার ফোনের দিকে চাইল সে, কিন্তু না কিছু বলল আর না ফোনটা হাতে নিল। পলকের এমন নির্বিকার ভাব দেখে এবার বেশ বিরক্ত হলো সিফাত। কিছুটা কড়া গলায় বলল, কি হলো, নিন ফোনটা, ঝটপট হাত চালান। সব সময় সব কাজে এত স্লো হলে চলে নাকি? বাসায় যেতে হবে তো নাকি? সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। সিফাতের এমন গমগমে গলায় বলা সহজ কথাগুলো তথা ঝাড়ি যেন ম্যাজিকের মতো কাজ করলো। পলক এক ঝটকায় ফোনটা হাতে নিয়ে ঝটপট টাইপ করতে লাগলো। মিনিট 2 পরে ফোনটা বাড়িয়ে দিল সিফাতের দিকে। ফোনটা নিয়ে এক নজর দেখলো স্ক্রিনের দিকে, তারপর ভ্রুকুটি কুঁচকে উপরের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁটটা চেপে ধরে কি যেন ভাবলো। সিঁড়ির দিকটা আবছায়া আধার হওয়ায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু এর মাঝেই পলক তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। কি যেন ভাবছে সে মনোযোগ দিয়ে। তার এই ভাবনা বিভোর মুখখানা বেশ লাগলো পলকের কাছে। মৃদু হাসল সে আপন মনে, কিন্তু সেই হাসি মেঘের ফাঁকে ক্ষণিকে রুকি দেওয়ার রোদের মতোই মিলিয়ে গেল নিমিষেই। আইডির নাম তাহলে মেঘবন্দি আলো। এই জন্যই বায়োডেটার নাম দিয়ে এতবার করে সার্চ করে খুঁজে পাইনি। বাহ, আইডির নামটাও তো দেখছি বেশ রেয়ার। এই নামে একটাই আইডি সারা দুনিয়ায়। কথাগুলো ফোনের স্ক্রিনে চোখ রেখেই বলছিল সিফাত। কন্ট্যাক্ট ডিটেলস দেখে ফেসবুকে গিয়ে আইডি সার্চ দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়ে দিল। কথা শেষ করে এবার চোখ তুলে চাইল পলকের মুখের দিকে, কিন্তু একদম উপরের দিকের সিঁড়িতে হওয়ায় কম আলোতে ভালোভাবে দেখা গেল না তাকে। সিফাতের দৃষ্টিতে ঠিক কী ছিল বুঝে উঠতে পারল না পলক। চেয়েও থাকা যাচ্ছিল না সেই দৃষ্টিপানে। তাই পরিস্থিতি সামলে নিতেই সে বলল, এবার দেরি হচ্ছে না? আমাকে তাড়া দিয়ে নিজেই তো এখন দাঁড়িয়ে রয়েছেন। তা বাসায় যাওয়ার ইচ্ছে কি আছে, নাকি এখানেই থেকে যাওয়ার প্ল্যান করছেন? পলকের এহেন ধাঁচের কথায় কিছুটা ভরকে গেল সিফাত। গলা ঝেড়ে সামনের দিকে ফিরল। নেমে যেতে যেতেই পলকের উদ্দেশ্যে বলল, মিসড কল গেছে আমার নাম্বার থেকে, ঘরে গিয়ে সেভ করে নেবেন।
রাতে কল দিব আমি, রিসিভ করতে যেন ভুল না হয়। কথাগুলো বলতে বলতে হন হন করে নেমে বাসার ভেতরে চলে গেল সে। আর পলক আরও একবার পলক ফেলতে ভুলে গিয়ে ব্যাককেলের মতো সিফাতের চলে যাওয়া দেখল। সিঁড়িতে দাঁড়িয়েই আয়নার সামনে দাঁড়িয়ে আছে পলক। আজ বহুকাল পরে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। বিকেলে সিফাতরা চলে যাওয়ার পর ঘরে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে গেছে। মনে অনেক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন আজকের বিকেলের ঘটনাটা নিয়ে। লোকটা কী সব বলে গেল তাকে? কিসের জোরে সে এভাবে একজন অপরিচিত মেয়েকে এত সব কথা বলে গেল? কিসের এত অধিকার বোধ তার? প্রশ্নগুলোর সঠিক কোনো উত্তর খুঁজে পায় না পলক। এসবের উত্তর যে কেবল ওই মানুষটাই দিতে পারে। শেষ কবে এভাবে নিজেকে ভালো করে দেখেছে মনে পড়ে না তার। কারণ তার না আছে দেখার মতো রূপ, আর না আছে রং। তবে সেসব নিয়ে তার কোনো কালে আফসোস না থাকলেও যেদিন থেকে সমাজের দৃষ্টি মূল্যায়নের বাস্তব ধরন বুঝতে শিখেছে, এক প্রকার ঝেড়েই দিয়েছে সেসবের তোয়াক্কা করা। এখন কে কি বলল সেটাও কানে তোলে না। তুলেই বা কী লাভ? এমন রূপরং তো আর সে চেয়ে নিজের করে নেয়নি। সৃষ্টিকর্তা তাকে যে রূপে চেয়েছেন তাতেই গড়েছেন। তার সৃষ্টির গড়ন নিয়ে আফসোস করার প্রশ্নই আসে না। তো লোকের কথায় কি আর মনে করবে? সে যেমন তেমনই নিজেকে পছন্দ করে। অন্য কেউ করলো কি করলো না সেসব নিয়ে মাথা ঘামায় না। কিন্তু আজকে কিছুটা ভিন্ন ব্যাপার ঘটেছে। লোকটা তাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? লোকটা কি যেন নাম তার? ও হ্যাঁ, সিফাত। সুন্দর নাম। মানুষটা দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর। বলতে গেলে গড়নে গঠনে মায়ের ভাষায় তোর রাজপুত্র একেবারে। আর সেই রাজপুত্রের মতো মানুষটা কিনা তার মতো শ্যামলা সাদামাটা মেয়েটাকে পছন্দ করলো। কেন? করুণা করেছে নাকি কেবল বাবার উপকারের প্রতিদানে সব? নেই, কোনো উত্তর জানা নেই তার। এক এক করে বিকেলের ছাদের ঘটনাগুলো খণ্ড খণ্ড হয়ে ভেসে উঠতে লাগলো পলকের মস্তিষ্কে। খানিক বিস্ময়, কিছু অসম্পূর্ণ রয়ে যাওয়া কথার চিন্তা, অস্বস্তি, নানান প্রশ্নের ভিড়, আর কিছুটা নতুন ভালো লাগা অনুভূতির আনাগোনায় একটা মিশ্র অনুভূতি হচ্ছে তার। আয়নায় শেষবারের মতো এক নজর নিজেকে দেখে মৃদু হাসল সে। তবে এই হাসি আনন্দের নাকি তাচ্ছিল্যের বোঝা গেল না। এই নিয়ে 5 বার কল করলাম, কিন্তু ভুলেও একটাবার রিসিভ করার সময় হলো না ম্যাডামের। কি করছেটা কি? কিছুটা রাগ আর অস্থিরতা নিয়ে সারা রুমে পায়চারি করছে সিফাত। একের পর এক কল করে যাচ্ছে পলকের নাম্বারে, কিন্তু রিসিভ হচ্ছে না বলে মেজাজ খিঁচে আছে সিফাতের। আরে রিল্যাক্স ব্রো, এত অস্থির হওয়ার কি আছে? হয়তো ব্যস্ত আছে কোনো কাজে, নয়তো ফোন কাছে নেই। আর এখন ঘড়ি দেখ, রাত 11:30। ঘুমিয়ে গেছে হয়তো, পরে কথা বলে নিস না হয়। কিসের ঘুম, কিসের ব্যস্ততা? হ্যাঁ, আমি তো বলে এসছিলাম যে রাতে কল দিব, রিসিভ যেন করে। তো সে কথা কি চিলেকোটার ঘরেই ফেলে চলে এসছে? কেন রিসিভ করছে না সে? হাউ কুড বি শি সো ইরেসপন্সিবল? বাপ রে, এত রাগ! এক বেলার পরিচয় এত দূর, কি বাত হে ভাই। বাট এখন এদিকে আয়, তুই শান্ত হয়ে বস তো একটু। আর এত অস্থির হওয়ারই বা কি আছে বলতো? তোর মতো সেওলের বেলায় এটা যে অ্যাটম বোম পড়ে দুনিয়া ধ্বংস হওয়ার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, এটা তুই বুঝতে পারছিস? সিরিয়াসলি ব্রো, আই জাস্ট কান্ট বিলিভ দিস। ইভেন আই কান্ট ইমাজিন যে তুই এত বছরের লাইফে যে কিনা একটা মেয়ের দিকে একবার ছেড়ে দুবার ফিরে দেখলো না, সেই মিস্টার সাফওয়ান সিফাত আজ এমন একটা মেয়ের জন্য অস্থির হচ্ছে। ওয়াও গড, এই দিনও আমার দেখার ছিল। আহ রিহান, থামবি তুই? কী সব বলে যাচ্ছিস তখন থেকে? দেখছিস তো, একে তো সে ফোন তুলছে না, আর তুই কিনা কন্টিনিউয়াসলি কী সব বকবক করে যাচ্ছিস। আর হ্যাঁ, এমন একটা মেয়ে কি রে? কি মিন করছিস তুই? তোর ভাবি হবে কদিন পরে, সম্মান দিয়ে কথা বল তার সম্পর্কে।
একে তো পলক ফোন তুলছে না, তার ওপর রিহানের এমন কথাবার্তায় মেজাজ যেন আরও বিগড়ে গেল সিফাতের। এমনিতে বেশ ঠান্ডা মেজাজের মানুষ হলেও নিজের কাজ বা চাওয়া ঠিকঠাক না হলে সে মেজাজ বিগড়াতেও সময় লাগে না, যদিও সেটা প্রত্যক্ষভাবে অন্যের উপর খুব কমই প্রকাশ করে। তবুও নিজের কিছু কিছু বিষয়ে বেশ সেন্সিটিভ সে। তাই এই মুহূর্তে রিফাতের কথার রিয়াকশন হিসেবে এই ঝাড়িটা বেচারার কপালে জুটল আর কি। আচ্ছা আচ্ছা, সরি ব্রো, আর বলবো না ওভাবে, বাট ইউ জাস্ট শিট হিয়ার এন্ড রিল্যাক্স। রিহানের কথায় কিছুটা শান্ত হয়ে ওর পাশেই বিছানায় বসে পড়ল সে। রিল্যাক্স হওয়ার জন্য মাথাটা নিচু গভীরভাবে শ্বাস নিল বার কয়েক। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি ডিসাইড করে নিয়েছো যে ওনাকেই বিয়ে করবে? আই মিন, আরও তো মেয়ে আছে, চাইলে একবার মিট করে নিতে পারো। রিহানের কথাটা আর শেষ করা হলো না, তার আগেই সিফাত এমন ভাব নিয়ে তার দিকে তাকালো যেন সে যা বলতে চাচ্ছিল তার মতো ভুল কথা আর কিছুই হতে পারে না। এর সাজা সোজা মৃত্যুদণ্ড। তাই শেষ যে দুটো অক্ষর মুখের কাছে এসেছিল সেগুলোকে সে একটা শুকনো ঢুকে আবার গিলে ফেলল, আর ক্যাবলা কান্তের মতো একটা হাসি দিয়ে চুপ করে গেল। সিফাতের এই মুহূর্তে মেজাজ খুব বিশ্রীভাবে খিচে আছে, তবুও সে নিজেকে সামলে খুব শান্ত স্বরে বলল, হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব, কারণ আমার জন্য ওর থেকে পারফেক্ট কেউ আর হবে না। আমি এতদিন নিজের জন্য যেমন মেয়েকে এক্সপেক্ট করেছি, সে একদম তেমন না হলেও অনেকটাই কাছাকাছি, আর বাকিটা আমি নিজে নিজে গড়ে নিব। সো এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়, আন্ডারস্ট্যান্ড? ওকে ব্রো, আই গট ইট। এনিওয়ে, কংগ্রাচুলেশনস ব্রো, ফাইনালি ইউ গট ইউর লেডি। বলেই জড়িয়ে ধরলাম সিফাতকে। সিফাত তো সব ভুলে আগলে নিল তার প্রিয় ভাইটাকে। আদতে সিফাতের কাজিন বন্ধু অনেক থাকলেও সবচেয়ে প্রিয় আর কাছের তার এই ভাবটাই। বছর 5-এর তফাৎ দুজনের, সম্পর্কে ছোট খালাতো ভাই হলেও বন্ডিংটা একদম বন্ধু আর নিজের ভাইয়ের মতো স্ট্রং অ্যান্ড পিওর। রিহানকে ছেড়ে আরও একবার ফোনের দিকে চাইল সে। 9টা মিসড কল, কিন্তু রেসপন্স। এবার রাগ ছেড়ে হতাশ ভঙ্গিতে ফোনটা ছুঁড়ে মারল বিছানার এক কোণায়। বিছানা ছেড়ে উঠে চলে গেল ব্যালকনিতে। এখন তার এই সময়টা, এই মন খারাপ, রাগ কিংবা হতাশা যাই হোক না কেন, সেটা কাটানোর একমাত্র উপায় আকাশের গভীরতায় বিলীন হওয়া। যাওয়ার আগে রিহানকে তার রুমে চলে যেতে বলে সিগারেটের প্যাকেট আর লাইটারটা হাতে তুলে নিল সিফাত। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। সিগারেট জেলে লম্বা একটা টান দিয়ে ধোঁয়ার বেশে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো এই মুহূর্তের তার সব অনুভূতি। হ্যাঁ রে সাজি, কেমন দেখলি ছেলেটাকে? আমার তো খুব পছন্দ হয়েছে, কি সুন্দর ব্যবহার, মুখখানা দেখলে চোখ জুড়িয়ে যায়, মনটাও খুব ভালো মনে হয়। তুই তো কথাও বললি, কেমন লাগলো তোর? বিছানায় বসে পলকের মাথায় তেল ঘষে দিতে দিতে কথাগুলো বলছিলেন তার মা মিসেস শাহনাজ বানু। অন্য সবাই তাকে পলক নামে ডাকলেও তিনি সাজি নামেই ডাকেন। মেয়ের কোনো সায় শব্দ না পেয়ে এবার কিছুটা বিচলিত হয়ে তেল দেওয়া থামিয়ে দিলেন। সামনে আয়নার দিকে তাকিয়ে দেখলেন তাকে। মেয়েকে অন্যমনস্ক দেখে কাঁধে হালকা ধাক্কা দিয়ে ডাকলেন, এই সাজি, কি রে, কি ভাবছিস এইভাবে? ছেলেকে তোর পছন্দ হয়নি? মায়ের কথায় ধ্যান ভাঙল পলকের। একটা বিদ্রুপের হাসি হেসে বলল, আমার আবার পছন্দ অপছন্দ তুলেই তো দিচ্ছিলে। 8 পাস ছেলের হাতে কপালে ছিল না বিধায়, তাই তখন যখন পছন্দ অপছন্দের কথা জিজ্ঞেস করনি, ভাবনি তো এখন আর এসব জেনে কি করবে? মেয়ের কথা শুনে মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল শাহনাজ বানুর। খারাপ লাগলেও এই সত্যি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জো নেই তার, কিন্তু তিনিই বা কী করতেন?
স্বামীর মুখের উপর কথা বলার সাহস তার নেই। তাই তো মেয়েটার প্রতি অন্যায় জেনেও অমন একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছিলেন। মেয়েটা হাতে পায়ে অবধি ধরেছিল, তার খুব কেঁদেছিল, কিন্তু তিনি কিছুই করতে পারেননি মেয়েটার জন্য, শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া। একটা নিদারুণ অপরাধ বোধে ভরপুর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। নিজেকে সামলে কিছুটা অপরাধী সুরেই বললে, আমার তো তখন কিছু করার ছিল না রে। জানিস তো তুই সব, তোর বাবা। হ্যাঁ, তার কথাই তো সব তোমার কাছে, সেটা তো আমরা 4 ভাই বোন খুব ভালো করেই জানি। কিন্তু এবারের ছেলেটা সত্যিই কিন্তু ভালো রে সাজি। আর সে নিজ থেকেই তোকে বিয়ে করতে চেয়েছে। পরিবার সবাই বেশ ভালো মনে হলো। বোন দুটোরও তো বিয়ে হয়ে গেছে। ননদ ননাশায়ের ঝামেলাও নেই কোনো। তাছাড়া তাদের তোকে পছন্দ হয়েছে বলেই তো বলেছে। আজ তো বলেই গেল ছেলের সাথে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে জানাবে। পাইলট ছেলে, দেখতেও মাশাআল্লাহ। এমন ছেলে তোর ভাগ্য ছিল বলেই সেদিন বিয়েটা হতে গিয়েও হলো না। এর জন্যই বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুক্রিয়া কর তার। পলকের মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছে সে। কী বা বলবে সে? সত্যিই কি এটাই তার ভাগ্য? এই মানুষটার জন্যই কি তার জন্ম? এসব ভাবনার ফাঁকে হঠাৎই আর একটা বিষয় উঁকি দিল তার মাথায়। মনে পড়ে গেল বিকেলের কথা। লোকটা যে বলল তার কোনো অতীত নেই বললেই সে জানে, তবে কি সে সত্যি কিছুই জানে না? কিছু জানে না বলেই কি বিয়ে করতে রাজি হয়েছে? চট করে ঘাড় ঘুরিয়ে সে তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, ওনারা কি আমার অতীত সম্পর্কে জানে? বলেছো তাদের সব? পলকের চোখে প্রশ্ন আর উৎকণ্ঠা, কিন্তু শাহনাজ বানু নিশ্চুপ। মেয়ের প্রশ্নের সত্যি উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না। আবার মেয়েটাকে মিথ্যা বলতেও তার বিবেকে বাঁধছে। তাই কিছু না বলে চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করছেন তিনি। মায়ের এমন লুকাতে চাওয়া দৃষ্টি আর নীরবতা বেশ ভালো করেই বুঝিয়ে দিল পলককে তার প্রশ্নের উত্তরটা। একটা ক্লান্তির শ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল মায়ের থেকে। বসা থেকে উঠে যেতে যেতে বলল, তবে এবারের বিয়ের আশাটাও ছেড়ে দাও তোমরা। সত্যি জানার পরে এই ছেলেও বিয়ে করবে না তোমার সস্তা মতো মেয়েটাকে। তোর কি এবারেও সর্বনাশটা না করলেই না? আমরা তো আর কোনো মিথ্যা বলিনি তাদের। মিথ্যা বলিনি, কিন্তু সত্যিটা লুকিয়েছ। আর সত্যি লুকানো মিথ্যের থেকেও ভয়ঙ্কর। তাছাড়া নিজের স্বার্থ অন্য কারো সাথে প্রতারণা করা, তার জীবন খারাপ করার মতো এতটা স্বার্থপর তোমাদের মেয়েটা হতে পারেনি এখনো। কথাগুলো বলেই গট গট করে রুম থেকে বেরিয়ে গেল সে। আর তেল চিটচিটে হাতে বিছানাতেই বসে রইলেন শাহনাজ বানু। মুখে অনাগত ভবিষ্যতের চিন্তার ছাপ। ঘরে এসে চুল আঁচড়ে বেনি করে নিল পলক। নিজেকে এক নজর আয়নায় দেখল। চোখগুলো কেমন লালচে লাগছে, যেন মরিচ ছোঁয়া লেগেছে তাতে। কিন্তু সে তো জানে এটা তার ভেতরকার গোমট ভাবটার বাহ্যিক রূপ। কেমন যেন দম বন্ধ লাগছে তার। কান্না করতে পারলে ভালো হতো। নিজের এহেন ভাবনায় বেশ অবাক হলো সে নিজেই। কাঁদবে, কিন্তু কেন? এটা তো নতুন কিছু নয় তার কাছে। এর আগেও তো কয়েক দফায় এমন ঘটনার সম্মুখীন হয়েছে সে। এখন তো বেশ শক্তপোক্ত মন হয়ে গেছে তার। তাহলে এবারও একই ঘটনা ঘটবে জেনেও কেন এমন হচ্ছে তার? খারাপ লাগছে কি? কিন্তু কেন? তবে কি তার নিজের অজান্তেই মন কোনো ভালো কিছুর আশা করেছিল? এত বড় স্পর্ধা মনের? তার অজান্তেই সে এত কিছু ভেবে নিয়েছে? না, এমন কিছুই না। নিজের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে তার। মনের আশকারায় ভেসে যাওয়ার মেয়ে এখন আর সে নেই। নিজেকে নিজেই প্রবোধ দিল সে।
অতঃপর এত সব ভাবনার জাল থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। চোখ জ্বালা করছে ভীষণ, চোখ মুখে পানি দেওয়া দরকার। বিছানা পরিপাটি করে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল পলক। বেড সাইডের টেবিলের উপর ফোনটা নজরে পড়ল তার। মিসড কল নোটিফিকেশনের গ্রিন লাইট জ্বলছে। ফোনটা হাতে নিয়ে অন করতেই চোখ তার চড়াক গাছ। মোট 11টা মিসড কল, তার মধ্যে 10টা কলই এসেছে একটা আননোন নাম্বার থেকে, আর বাকি একটা তার ফ্রেন্ড রুবির। কল লিস্ট চেক করে দেখলো আননোন নাম্বারটা থেকে বিকালে একবার কল এসেছিল। এরপরেরগুলো সব রাতে। এবার পলকের মাথার পোকা নড়ল, এবং সেটা বেশ জোরে সোরেই নড়ল। ফট করেই মনে পড়ে গেল শিফাতের কথা। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেছিল তার ফোন থেকে মিসড কল গেছে, নাম্বার সেভ করতে বলেছিল, রাতে কল দেবে এও বলেছিল। কিন্তু পলক, সে তো সেই যে দুপুরে রুবির সাথে কথা বলে ফোনটা সাইলেন্ট করে টেবিলের উপর রেখে গেছিল, আর ধরেইনি সেটা। নাম্বারটাও সেভ করা হয়নি। আর এতক্ষণ মায়ের ঘরে ছিল বলে শিফাত এবার কল করেও পায়নি। শিফাত এতবার কল করেও পায়নি তাকে। শিফাতের কথা মনে হতেই মৃদু শিহরণ বয়ে গেল পলকের শরীর জুড়ে। সে নিজেও বেশ অবাক হলো এতে। মৃদু বেগে হার্টবিট বেড়ে গেল। কেমন যেন একটা অনুভূতি, অনেকটা হৃৎপিণ্ড ধরে অনবরত খামচে দেওয়ার মতো, ঠিক যেমন সেই সময়গুলোতে হতো যখন না, আর বেশি কিছু ভাবতে পারল না সে। এই অতীতকে সে নিজের মাঝেই দাফন করে নিয়েছে বহু আগেই। মাঝে বেশ কটা বছরও পেরিয়ে গেছে। নতুন করে সেসব মনে করার কোনো মানে নেই। সে নিজেও মুভ অন করে নিয়েছে। অযথা এসব ভাববে না, আর একদমই ভাববে না, নিজেই নিজেকে বোঝালো সে। কিন্তু শিফাতের বেলায় কেন এমন হচ্ছে? মাত্র এক বেলার পরিচয় তার মানুষটার সাথে, সেটাও খুব বিশেষ কিছু নয়, আবার একেবারে সাধারণও নয়, মাঝ বরাবর কিছু একটা। তবে এটাকে পাত্তা না দিয়ে এবার ফোনের স্ক্রিনে সময় দেখে নিল। 11:49 বাজে। এত রাতে কল ব্যাক করবে কি করবে না এই নিয়ে বেশ দোটানায় পড়ল সে। ভাবলো মানুষটা এতবার কল করে দিল, জরুরি কিছু বলার ছিল কি? একবার ফোন দিয়ে জিজ্ঞেস করব। এত রাতে কল ব্যাক করব, যদি ঘুমিয়ে যায় তো? না, লাস্ট মিসড কল দেখাচ্ছে 11:27। খুব বেশি সময় তো হয়নি, একবার ফোন দিয়েই দেখি, রিসিভ করলে তো করলই, না হলে নাই। এইসব ভাবতে ভাবতেই ডায়াল করলো শিফাতের নাম্বারে। রিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। তবে কি ঘুমিয়ে গেল মানুষটা? রিং হয়ে কেটে যাবে ঠিক সেই মুহূর্তে কলটা রিসিভ হলো। ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশ আর নিকোটিনের ধোঁয়ায় বুঁদ হয়েছিল শিফাত। হঠাৎই কানে এলো ফোনের রিংটোনটা, কিন্তু সে নড়ল না সেখান থেকে। এক অবাধ্য অভিমান আটকে দিল তাকে। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। এদিকে ফোন বেজে চলেছে, স্পষ্ট শুনতে পাচ্ছে সে। তারপর যেন কি ভেবে পা বাড়ালো রুমের দিকে। বিছানার এক কোণে নিরীহভাবে পড়ে থাকা মোবাইলটার আলো জ্বলছে। কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই শিফাত হাতে নিল ফোনটাকে। স্ক্রিনে ভেসে উঠেছে মৃন্ময়ী কলিং। পলকের নামটা সে মৃন্ময়ী দিয়েই সেভ করেছে, তার মৃন্ময়ী। আর ফটোতে আজকে ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ছবি, মাথায় গাঢ় সবুজ রঙের ওড়না দেওয়া, মাঝ বরাবর করা লম্বা সিঁথির থেকে সামনের কিছু চুল বেরিয়ে আছে, বোচা নাকে ছোট্ট একটা সোনার নাকফুল, মুখে হালকা রোদ পড়ায় চিকচিক করছিল, যেন ভিজে মাটিতে এক ফালি সোনা রোদ্দুর। সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি অনির্দিষ্ট কোথাও। ঠিক তখনই বা পাশ থেকে টুক করে একটা ছবি তুলে নিয়েছিল শিফাত। পলক টেরও পায়নি এসবের কিছুই। যদি এটা এক প্রকার অন্যায় কিছু, সে যেন এই মুহূর্তটুকুর
সেই আদরের দৃষ্টি ফেলা অন্যমনস্ক চাহনির মানবীটিকে স্মৃতিপটে বন্দি করার লোকটুকু সামলে নিতে পারেনি। কিসের যেন একটা অদৃশ্য অধিকার বোধও জেগে উঠেছিল তার, যেন অধিকারটুকু তার পিঠ চাপড়ে বলছে, আরে বেটা, এ তো তোরই, একটা ছবিতে কিচ্ছু হবে না, তুলে নে। মন মস্তিষ্কের সাপোর্ট পেয়ে এই অন্যায়টুকু করতেও আর বাঁধল না তার। ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সিফাত, রিং বেজেই চলেছে। কলটা দেখে সে খুশি হলো কিনা বোঝা গেল না। ভাবসাব নির্জীব, শেষমেশ কল রিসিভ করে ফোনটা কানে ঠেকিয়ে চুপ করে রইল। আর এদিকে বেশ কিছু সময় পরেও ফোনের ওপার থেকে কোনো সাড়া পাওয়া না যাওয়ায় পলক ফোনটা কানের কাছ থেকে সরিয়ে স্ক্রিনে চেক করলো। কল রিসিভ হয়েছে 33 সেকেন্ড রানিং, কিন্তু কেউ কিছু বলছে না অপর পাশ থেকে। এবার সে নিজে থেকেই সালাম দিল। আসসালামু আলাইকুম। হ্যালো। না, এবার সত্যিই বাড়াবাড়ি হচ্ছে। কল রিসিভ করে চুপ করে থাকার মানে কি? আচ্ছা, কলটা কি উনি না করে অন্য কেউ রিসিভ করেছে, তাই জন্য কথা বলছে না? তোর ভাল লাগে না? কি একটা ফাজলামি! না বলুক কথা, আমিও আর কিছু বলবো না। এই বলেই কলটা কেটে দিল সে। আর ওদিকে কলটা কেটে যাওয়ার পরেও ফোনটা কানের কাছেই ধরে রইল সিফাত। কি যেন এক অবাধ্য অভিমান ভর করেছে আজ তাকে। এই অভিমান তার মৃন্ময়ীর প্রতি, নাকি নিজের অনিয়ন্ত্রিত আবেগের, জানে না সে। জানার ইচ্ছেটাও হচ্ছে না তার। খানিক বাদে ফোনটা নামিয়ে এনে তাকিয়ে রইল স্ক্রিনে, ভেসে ওঠা নামটা আর ছবির দিকে। চকিতেই সে ডায়াল করলো সেই নাম্বারে। পলক ফোনটা হাতে নিয়েই বসেছিল, তাই একবার রিং হতেই রিসিভ করলো কলটা। কিন্তু এবার সেও চুপ করে রইল। তবে ওপাশ থেকে সিফাত বিলম্ব না করেই বলল, হ্যালো। বলল। সিফাতের কণ্ঠ শুনে একরকম ঝটকা খেল পলক। কি ভরাট অথচ শান্ত সে কণ্ঠস্বর। সিফাত আবারও বলল, হ্যালো মৃন্ময়ী। এবার পলকের হুঁশ হলো, তড়িঘড়ি করে সালাম জানালো। আসসালামু আলাইকুম, পলক বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জানি আমি, বলুন। এবার দুপাশেই খানিক নীরবতা। পলক ঠিক কি বলবে ভেবে না পেয়ে প্রশ্ন করলো, এতবার কল করছিলেন, কোনো দরকার ছিল কি? সিফাতের আবারও মেজাজ খিচে গেল পলকের কথা শুনে। কিছুটা গমগমে স্বরেই বলল, দরকার ছিল না কিছু, কিন্তু আপনি বোধহয় খুব ব্যস্ত মানুষ, তাই এতবার করে কল করে পাওয়া যায় না আপনাকে। সিফাতের এমন ধাঁচের কথা শুনে হতবম্ব হয়ে গেল পলক। এই লোকটা তাকে খোঁচা মেরে কথা বলছে। মুহূর্তেই আবার তার রাগ হলো। কেন মানুষটা তাকে খোঁচা মেরে কথা বলবে? সে তো আর ইচ্ছে করে কল রিসিভ না করে বসেছিল না। ফোনটা কাছে ছিল না, সাইলেন্ট থাকায় শুনতে পায়নি সে। এখন এটা কি তার অপরাধ হয়ে গেল? পলককে চুপ থাকতে দেখে সিফাতও এবার বেশ রাগ হলো। মনে মনে বলল, এই মেয়েটা এমন কেন? একে তো তখন এত করে কল করার পরেও রিসিভ করলো না, আর এখন রিসিভ করেও চুপ করে আছে। প্রতিশোধ নিচ্ছেন? সিফাতের এমন কথায় হকচকিয়ে গেল পলক। নিজেকে সামলে সেও পাল্টা প্রশ্ন করল, এটা আবার কেমন কথা? আমি কিসের প্রতিশোধ নিব? আপনার সাথে আমার কোন জন্মের শত্রুতা ভাই শুনি? পলকের মুখে ভাই শব্দটা শুনেই সিফাত চেঁচিয়ে উঠল, এই ভাই কাকে বলতেছো? আমি তোমার কোন জন্মের কোন ক্যাটাগরির ভাই হই? হ্যাঁ, খবরদার, আর কখনো ভাই বলবা না আমাকে। আমি বাদে তামাম দুনিয়ার যত ছেলে আছে তাদের ভাই বলো, যত খুশি ভাই বানাও। সারা দুনিয়ার ছেলেরা আমার শালা হলেও সমস্যা নেই, কিন্তু আমাকে ওটার আউট অফ লিস্ট রাখবা। আমি তোমার জন্য লিস্টের বিশেষ ক্যাটাগরির অনলি ওয়ান পার্সন। ওখানে আর কারো জায়গা হবে না। আমি ফার্স্ট, আমি লাস্ট, পুরো লিস্টটাই হবে কেবল আমার নামে। গট ইট?
এবারে পলক পুরো দমে হতবম্ব, বিস্মিত। সামান্য ভাই বলাতে সিফাতের এমন কড়া ডোজের লেকচার তার কপালে ছিল ভাবতেই মাথা চক্কর দেয় অবস্থা। কানে ফোনটা ধরেই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সে সামনের দিকে। পলকের কোনো সাড়া না পেয়ে সিফাত আরও চড়া গলায় বলল, কি হলো, বুঝতে পারছো আমি কি বলছি? এবার সামান্য কেঁপে উঠল পলক। বোকার মতো তাড়াতাড়ি করে জোরে জোরে মাথার উপর নিচ করে হ্যাঁ বোঝালো। আর একটু হলেই মাথা খুলে আসার উপক্রম হয়ে যাবে এমন, কিন্তু অডিও কলে ফোনের ওপারে সেটা সিফাত দেখল না, তাই আবার চেঁচালো, এই মেয়ে কি হলো? ভোকাল কার্ডে কি জ্যাম লাগছে তোমার, নাকি বোবা হয়ে গেছে একেবারে? এবারের ঝাড়িতে পুরোপুরি হুঁশে ফেলল পলক। কিছুটা তোলানো স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ফোনের ওপাশে মুচকি হাসলো সিফাত, মুখে বলল, গুড। একটা 5 স্টার হোটেলে বসে আছে পলক সিফাতের অপেক্ষায়। সে রাতে যখন পলক তার সাথে ঘটা আজকের ঘটনাগুলোর প্রেক্ষিতে ভ্যাবাচাকা দিবস পালন করছিল আর সিফাত তার মৃন্ময়ীতে মশগুল, তখনই কথায় কথায় আজকের দেখা করার প্রস্তাব রাখে সিফাত। সে রাতে, কাল দুপুরে আমার ফ্লাইট, ইউএস যাচ্ছি, 3 দিন পরে ফিরবো। ও বলেই চুপ করে গেল পলক। বিয়ের ডেট ফাইনাল করব, কিন্তু আপনার উত্তর না পেলে তো ফাইনাল কিছু বলতে পারছে না তাদের। তখন তো ছাদে কথা অসম্পূর্ণ রয়ে গেল, তাই উত্তর জানতেই কল করেছিলাম। এই মেয়ের মেমোরি এত খারাপ কেন? সিফাতের নির্বিকার কথা। কিসের উত্তর? এবার সিফাতের মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। এই মেমোরি নিয়ে সে কিনা টিচারগিরি করে, এত এত বাচ্চা কাচ্চা পড়ায়, নাকি আমার বেলাতেই তার মেমোরি ড্যাম? খেচানো মেজাজের স্বরেই সে বলল, এই নিয়ে তৃতীয়বার বলতে হচ্ছে কথাটা আমাকে। তৃতীয়বার কথাটা শুনি দুপুরের কথাটা মনে পড়ে গেল পলকের, যে প্রশ্নের মাধ্যমে আজ তার ভ্যাবাচাকা দিবসের উদ্বোধন হয়েছিল। কিন্তু সবটা জেনেও সে চুপ করে রইল, বলবে না সে কিছু। এমন কথা কি এভাবে মুখে বলা যায় নাকি? এই লোকটা পারলেও সে পারবে না, তাই চুপ করেই থাকবে, যা বলার সেই বলুক। আমরা ভালোবেসে বিয়ে করব নাকি বিয়ের পর ভালোবাসবো? দাঁতে দাঁত চিপে বলল সিফাত। এসব কি কথা? অ্যারেঞ্জ ম্যারেজে তো যা হওয়ার বিয়ের পরেই হয়, বিয়ের আগে কিভাবে? সিফাত বুঝে গেছে এভাবে বললে পলক বুঝবে না। তাকে ব্যাপারটা এবার পোস্টমর্টেম করেই বোঝাতে হবে। এই মেয়ে যে কি করে টিচার হলো আল্লাহ মালুম। মনে মনে কথাটা বললেও মুখে বলল অন্য কথা। ওকে ফাইন, ছাড়ুন এখন। আপনি বরং একটা কাজ করুন। কি কাজ? পলক অধীর আগ্রহে জিজ্ঞেস করলো। 3 দিন পর আমি দেশে ফিরবো, মিট করতে পারবেন? দেখা করার কথা শুনে কিছুটা দ্বিধায় পড়ল পলক, কিন্তু তারও তো দেখা করাটা দরকার। উনি বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছেন, কিন্তু তিনি তো জানেন না এখনো কিছু। সত্যিটা তো ওনাকে জানাতে হবে, এরপর তো বিয়েটাই আর হবে না। এসব 7-5 ভাবছে পলক, আর ওদিকে ফোনের ওপাশে সিফাত অপেক্ষা করছে তার মৃন্ময়ীর জবাবের। খানিক সময় নিয়ে ভাবল পলক, তারপর রাজি হয়ে গেল। সত্যিটা সে মুখোমুখি হয়েই বলতে চায়, তাই দেখা করার সুযোগটা তার মিস করা উচিত হবে না। হ্যাঁ পারবো। ওকে, আমি তাহলে সময় আর অ্যাড্রেসটা আপনাকে পরে জানিয়ে দিচ্ছি। আপনি একবার চেক করে নেবেন আপনার শিডিউলের সাথে ম্যাচ করে কিনা। জি আচ্ছা। ঘড়িতে সময় দেখল সিফাত, রাত 12:20 বাজে। কাল দুপুর 3টার ফ্লাইট তার। বাসা থেকে বেরোতে হবে 12টা নাগাদ। আজ সারা দিন বেশ ধকল গেছে, এখন একটা ফ্রেশ ঘুম দরকার, নয়তো কাল সমস্যা হতে পারে। তাই ভনিতা ছাড়াই সে বলল, অনেকটা রাত হয়েছে, ঘুমান এবার। আমারও ঘুমাতে হবে, কাল দুপুরের ফ্লাইট আমার। ও আচ্ছা, সাবধানে যাবেন। কথাটা বলে পলক আরও একবার ভ্যাবাচাকা খেলল। কেন বলল সে এমন, তাও আবার ওনাকে? নিজের কাজে নিজেই ব্যাককল বনে গেল সে। লজ্জাও পেল খানিক, তাই চুপ করে গেল।
ওদিকে পলকের কথা শুনে মুচকি হাসছে সিফাত। ভালো লাগছে তার মৃন্ময়ী তাকে নিয়ে ভাবছে। ভালোবাসার অফুরন্ত জার্নিতে তবে কি এটাই তাদের প্রথম পা ফেলা? কথাগুলো ভাবতেই মুখের হাসিটা আরও চওড়া হলো তার। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেও সম্মতি জানালো। রাখছি তবে, আজ দেখা হবে ইনশাল্লাহ। জি। ভালো থাকবেন মৃন্ময়ী। জি, আপনিও। গুড নাইট, বাই। গুড নাইট, আল্লাহ হাফেজ। মৃদু হাসল সিফাত। হাসি মুখ ধরে রেখে সেও বিদায় জানালো তার মৃন্ময়ীকে। আল্লাহ হাফেজ। এরপর আরও কিছুটা সময় সে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলো। কেমন যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। অন্যরকম একটা ভালো লাগায় ছেয়ে আছে মন। জীবনের বিশেষ মানুষের আগমন ঘটলে বুঝি এমনই লাগে। ওদিকে পলক চুপচাপ বসে আছে খাটে হেলান দিয়ে। কিছুক্ষণ আগে ঠিক কী ঘটলো তার ছক মেলানোর চেষ্টা করছে। আজ সারা দিন কত কি ঘটে গেল। একটা অন্যরকম মানুষের আগমন ঘটেছে তার জীবনে, কিন্তু সত্যি জানার পর এই মানুষটাও যে অচিরেই হারিয়ে যাবে এটা ভেবেই মন বিষাদে ভরে উঠল তার। কিন্তু তারও কিছু করার নেই। ভাগ্যে যা নেই তার জন্য কষ্ট পাবে না সে। এখন শুধু দেখা হওয়ার অপেক্ষা। তারপর আরও একবার শুরুর কথা বলার আগেই শেষ। দুপুর 2:15 বাজে। প্রায় মিনিট 15 হলো সে একা একা বসে আছে। সিফাতের অপেক্ষা করছে। গতকাল হোয়াটসঅ্যাপে টেক্সট করে সময় আর অ্যাড্রেস জানিয়ে দিয়েছিল সিফাত। সাথে এও জানিয়েছিল যে সে আগে থেকেই টেবিল বুকিং করে দিয়েছে। পলক যেন ঠিক সময় মতো পৌঁছে যায়। সেদিনের পর আর একবারও যোগাযোগ হয়নি তাদের। আর আজ সরাসরি দেখা হবে। আরও মিনিট 4 পরে দেখা মিলল সিফাতের। হাতে ছোট্ট একটা ট্রলি ব্যাগ নিয়ে রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকছে। পরনে বাংলাদেশ পাইলটের পোশাক। শুভ্রতায় ছেয়ে আছে মানুষটা। মাথায় ক্যাপ, চোখে কালো সানগ্লাস, হাতে সিলভার কালারের মোটা চেনের ব্র্যান্ডেড ঘড়ি, পায়ে পলিশড শুজ। বেশ লাগছে তাকে। এয়ারপোর্ট থেকে সরাসরি এখানেই এসেছে সে। পলক যে এক ধ্যানে তাকিয়ে আছে তো আছেই। সেদিন খুব একটা ভালো করে দেখা হয়নি, ছবিও নেই তার কাছে কোনো। তাই আজ যখন দেখেছে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ফর্সা গায়ের রং, গড়নেও বেশ লম্বা চওড়া মানুষটা। তাকে এভাবে দেখে তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাআল্লাহ। সিফাত দূর থেকে পলককে দেখতে পেয়েই এক গাল হেসে দিল, যেন এবার হুঁশ হলো। ইস, কি বেহায়ার মতো তাকিয়েছিল সে মানুষটার দিকে। না জানি সে কি ভাবলো। মনে মনে কথাগুলো বিড়বিড় করলো পলক। অবশ্য এমন কথা বলার মতোই যে মেয়েটা কখনো কোনো ছেলেকে নিজের দৃষ্টি সীমানায় ঘেঁষতে দেয় না, সেই মেয়েটাই আজ কাউকে দেখে বেহায়ার মতো তাকিয়ে দেখছিল। ব্যাপারটা প্রথমবার হলো, তাই পলকের জন্য এটা যেমন অবাক হওয়ার মতো তেমনি লজ্জারও। দ্রুত চোখ নামিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের কাছে এসে দাঁড়িয়ে হাই বলতেই পলকের ঝটপট প্রতি উত্তর। আসসালামু আলাইকুম। পলকের সালাম জানানো দেখে এক মুহূর্ত থমকে গেল সিফাত। সে তো ভুলেই গেছিল তার মৃন্ময়ী এসব হাই হ্যালোর চাইতে বেশি সালামে অভ্যস্ত। এটা মনে হতেই মৃদু হাসল সে। হাসি মুখেই সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মৃন্ময়ী? পলক এবার সত্যিই বিচলিত। তার চোখ মুখে সে ভাবটাও সুস্পষ্ট। ভ্রুকটি কুঁচকে তাকালো সে সিফাতের মুখের দিকে। উদ্দেশ্য কিছু একটা বুঝতে চাওয়ার কিংবা কোনো গভীর রহস্য উদ্ধার করার। পলককে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সিফাতও এবার ভ্রুকটি কুঁচকালো। একবার দেখল নিজেকে, না সবই তো ঠিক আছে। এবার তার কপালেও চিন্তার ভাঁজ। পলক চুপ করে আছে, কিছু বলছে না। তাই সিফাত নিজেই জানতে চাইল, এভাবে তাকিয়ে কি দেখছেন মৃন্ময়ী? আমাকে কি খুব বেশি সুন্দর লাগছে আজ? যদিও এত ঘন্টা ফ্লাই করে আমি কিছুটা না বেশ ভালোই ক্লান্ত,
তাও কি খুব বেশি হ্যান্ডসাম লাগছে আমায়? সিফাতের এমন কথায় পলক যেন তার রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নামতেই বিশাল বড় গোল খেলো। একেবারে উষ্টা খেয়ে মুখ থবড়ে পড়ার মতো অবস্থা হলো তার। সে এতটাই হতবম্ব আর লজ্জিত বোধ করলো যে তার মুখে সে স্পষ্ট দেখতে পেল সিফাত। পলক ব্যাককলের মতো তাকিয়ে আছে, আর সেটা দেখে সিফাত মিটিমিটি হাসছে। এটা দেখে এবারে তেলে বেগুনে জ্বলে উঠল পলক, তবে সেটা ভেতরে ভেতরেই। বাইরে থেকে যতটা সম্ভব নিজেকে সংযত রেখেই বলল, এইসব কি বলছেন? এমন কিছু না। কেমন কিছু না? সিফাতের এমন প্রশ্নে এবার সত্যি বিপাকে পড়ল পলক। কি বলবে সে? এটা বলবে যে আপনাকে সুন্দর লাগছে না, আর আমি মোটেও আপনাকে দেখছিলাম না, আমি তো অন্য কিছু ভাবছিলাম। দূর, এভাবে কি বলা যায় নাকি? পলককে এভাবে নাস্তানাবুদ হতে দেখে বেশ মজা পেল সিফাত। যদিও সে জানে মেয়েটাকে এভাবে পরেশান করাটা তার মোটেই ঠিক হচ্ছে না, কিন্তু কেন জানি এই সব ধরনের অন্যায় তার শুধু এই মেয়েটার সাথেই করতে ইচ্ছে করে। মেয়েটা যখন হতবম্ব হয়ে কথা হারিয়ে ফেলে, সেই বিচলিত মুখখানা দেখতে ভারী ভাল লাগে তার। তবে কি এই সব অন্যায় শুধুমাত্র এই চেহারাটা দেখার লোভে কি? আপন মনেই হাসল সে। পলকের মুখ পানে চেয়ে বড্ড মায়া হলো তার। মুখটা কেমন চুপসে গেছে, কিন্তু তাও সে শেষবারের মতো মজাটুকু করতে ছাড়লো না। আবারও জিজ্ঞেস করলো, কি হলো, বললেন না তো কেমন কিছু না? আমাকে কি তবে আজ সুন্দর লাগছে না? ফ্লাই করে কি পুরো চেহারাটাই বিধ্বস্ত লাগছে আমার? করুণ মুখ করে বলল সিফাত। এবারে তাড়াহুড়োয় পলক চেঁচিয়ে উঠল, এই না, এমন কিছুই না, মানে তেমন কিছুই না, না মানে কোনো কিছুই না, মানে আমি আপনি? আমি অন্য কিছু ভাবছিলাম। অন্য কিছু? সেটা আবার কি? কিছুটা বিজ্ঞদের মতো চিন্তিত ভাব নিয়ে জিজ্ঞেস করলো সিফাত। এই যে সেদিন থেকে দেখছি যে আপনি আমাকে মৃন্ময়ী বলে ডাকছেন বারে বারে, কিন্তু এটা তো আমার নাম নয়, তাহলে এই নামে কেন ডাকছেন? ঘটনা বুঝতে পেরে মুচকি হাসল সিফাত। বেশ ভাব নিয়ে বলল, আমি আপনাকে এই নামেই ডাকবো বলেই বারে বারে এই নামেই ডাকি। কেন এই নামে কেন? আমার কি কোনো নাম নেই, নাকি আমার নামটা আপনার পছন্দ নয়? কিছুটা মন খারাপের ভঙ্গি করেই বলল সে, ঠিক যেন একটা অবুঝ বাচ্চা কথা বলছে। বেশ আদুরে লাগছে পলকের মুখখানা। সেদিকে চেয়েই এবার কিছুটা জোরে শব্দ করে হেসে উঠল সিফাত। তার হাসি দেখে পলকের রাগ হলো আবার। এই মেয়ের এই এক সমস্যা, এমনিতে চুপচাপ স্বভাবের হলেও হুটহাট রেগে যায়। তার সেই রাগের প্রকাশও নীরবতায় ঘটে। খুব বেশি রাগ হলে নিজেকে আঘাত করবে, সব রাগ নিজের উপরেই ঝাড়বে সে। তাই সিফাতের হাসি দেখেও এবার রাগ এসে শক্তভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি টেবিলের উপর রাখা ছুরির দিকে। পলককে অমন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হুঁশ হলো সিফাতের। হাসি থামিয়ে দিল সে। বুঝতে পারল যে এতটাও মজা করা ঠিক হয়নি। মৃন্ময়ী হার্ট হয়েছে। খারাপ লাগলো তার। এই পরিস্থিতি স্বাভাবিক করতে যেই না কিছু বলতে যাবে, অমনি ফোন বেজে উঠল তার। রিহান কল করেছে হোয়াটসঅ্যাপে। পলকের দিকে এক নজর দেখে ফোন রিসিভ করলো সে। উপাস থেকে রিহানই আগে বলে উঠল, হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ? আই এম ফাইন রিহান, হোয়াট অ্যাবাউট ইউ? ও আই এম গুড। আসিস কই তুই? তোর তো 12টা ফ্লাইট ল্যান্ড করছে, এখনো বাসায় কেন আসিসনি? হ্যাঁ, ফ্লাইট 12টায় ল্যান্ড করেছে। সব ফর্মালিটিস শেষ করে চলে এসেছি আমি। আসলে চলে এসেছিস মানে? বাসায় কেন আসিসনি তুই? তুই জানিস ইয়ানা সেই সকাল থেকে তোর জন্য ওয়েট করছে, বারবার জিজ্ঞেস করছে তোর কথা, কখন আসবি বলে মন খারাপ করে দিচ্ছে মেয়েটা। কিছুটা অস্থির হয়েই কথাগুলো দ্রুত বলল রিহান। আরে ভাই, আমার কথাটা তো শোন আগে। আচ্ছা বল। আমি আসলে এয়ারপোর্ট থেকে সরাসরি অন্য একটা কাজে এসেছি। লাঞ্চ বাইরেই করব। তোরা লাঞ্চ করে নে সবাই, আমি বিকালের দিকে ফিরে আসব। ততক্ষণ মেয়েটাকে একটু সামনে নে না রে ভাই আমার। তুই অ্যাকচুয়ালি কোথায় গিয়েছিস বলতো?
কিছুটা সন্দেহ নিয়ে প্রশ্ন করল রিহান। আমি ফিরে এসে বলছি তোকে সব। ফোন রাখ এখন, বাই। ওকে ফাইন, কাম ব্যাক সুন, সি ইউ, বাই। ওকে, সি ইউ। মুচকি হেসে কল কেটে ফোনটা পকেটে ভরে রাখতে রাখতে চোখ তুলে চাইল পলকের দিকে। সে আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শিফাতও এসেছে, পরে থেকে দাঁড়িয়েই আছে। পলককে দেখে মনে হলো বেশ রেগে আছে, তাই সব কিছু সামলে নিতেই কিছুটা গলা ঝেড়ে বলল, তখন থেকে তো দাঁড়িয়ে আছি, এবার কি বসার অনুমতি পাবো? এবার পলক দৃষ্টি ঘুরিয়ে শিফাতের দিকে চাইল। বেচারা সে কখন এসেছে আর এখনো বসতে অবধি পারেনি। সে যে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানেই এসেছে সেটা সে শুনেছে। এতখানি জার্নি করে আসা ক্লান্ত মানুষটাকে সে কখন থেকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু সে কিভাবে তাকে দাঁড় করিয়ে রাখবে? এই মানুষটা এসেছে পরে থেকেই যা সব শুরু করেছে, বসতে বলার সুযোগটাই তো হলো না। এতে তার দোষ কই? যা হয়েছে সব ওনার নিজের দোষে। নিজেকে নিজেই বুঝ দিল পলক, কিন্তু তাও মায়া লাগলো তার। চোখ নামিয়ে খুব শান্ত স্বরে বলল, বসুন। পলকের এমন শান্ত স্বরে বলা কথায় স্বস্তি পাওয়ার কথা থাকলেও সেটা মোটেও স্বস্তিদায়ক হলো না শিফাতের কাছে। সে ঠিক বুঝতে পারল রেগে আছে তার মৃন্ময়ী। এদিকে পলকের রাগ যে শিফাতের ক্লান্ত মুখটা দেখে মিইয়ে গেছে সেটা তো আর সে জানে না, কিন্তু পলক জানে এই রাগ মিইয়ে গেলেও সেখানে একটা অচেনা অভিমান খুব করে মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন এই মানুষটা সবসময় তাকে এমন হেনস্থা করে? যখন যখন এই মানুষটা তার সাথে থাকে তখনই তার ভ্যাবাচাকা দিবস শুরু হয়ে যায়। এটা ভেবেই মনে মনেই একটা ভেঙচি কাটল শিফাতকে। পলকের অনুমতি পেয়ে ব্যাগটা সাইডে রেখে ধীরে সুস্থে পলকের সামনের সিটটায় বসলো, তবে জানলার ধার ঘেঁষে। তারা যে হোটেলের রেস্টুরেন্টটাতে এসেছে সেটা এয়ারপোর্ট থেকে কিছুটা কাছেই, তাই ফ্লাই করার আগে বা ফিরে এসে প্রায়ই এখানে আসে শিফাত। এখানকার কফি তার ভীষণ পছন্দের। তার সব ক্লান্তি মেটানোর জন্য বাসায় মায়ের হাতের কফি আর বাইরে এখানকার কফিটাই তার চাই। প্রায় সময় আসার কারণে বেশ পরিচিত সে সবার কাছেই। আর এই যে টেবিলটা সে বুকিং দিয়েছে সেটাও তার প্রিয় জায়গা এখানে, কারণ এখান থেকে স্কাই ভিউটা খুব ভালোভাবেই দেখা যায়। তাই এটা এক প্রকার তার জন্যই বুক করা থাকে। পলক বসেছে বাইরের দিকে আর শিফাত কিছুটা কাঁচ ঘেঁষে ভেতরের দিকে, যেন ঘাড় ঘোরালেই আকাশ দেখতে বিন্দুমাত্র সমস্যা না হয়। বলতে গেলে মুখোমুখি চেয়ারে বসেও তারা আড়াআড়িভাবে বসেছে, দুজন দু প্রান্তে। ক্যাপ আর সানগ্লাস খুলে টেবিলের এক পাশে রাখতে রাখতে পলককে জিজ্ঞেস করলো, তো কি খাবেন? প্রশ্নটা শুনে কেমন যেন একটা দৃষ্টি নিয়ে তাকালো পলক। যে কোনো উদ্ভট টাইপের প্রশ্ন করা হয়েছে তাকে। সেটা দেখে শিফাত কিছুটা মিনমিনে স্বরে বলল, না মানে লাঞ্চ টাইম তো এখন, সো লাঞ্চের জন্য খাবার তো অর্ডার করতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম কি খাবেন আপনি। শিফাতের এভাবে বলা কথা শুনে বেশ হাসি পেল পলকের, কিন্তু সে হাসল না। রাগ তো এখন একেবারেই নেই, তবুও কিছুটা ভাব নিয়ে কাট গলায় বলল, আপনার যেটা ভালো লাগে অর্ডার করে দিন। ওকে ফাইন, চাইনিজ প্লেটার অর্ডার করি তবে। বলেই সে ওয়েটারকে ডেকে দুটো চাইনিজ প্ল্যাটার আর আফটার লাঞ্চ নিজের জন্য একটা স্ট্রং কফি আর পলকের জন্য ডার্ক চকলেট আইসক্রিম অর্ডার করে দিল। এদিকে পলক তো পুরোই তাজ্জব বনে গেছে, কারণ শিফাত চাচা অর্ডার করেছে সেগুলো সব ওর পছন্দের আইটেম। মনে মনে বলল, এই লোকটা কি সব জেনে বুঝে করেছে নাকি আমি বেশি ভাবছি? ওনার তো আমার পছন্দ জানার কথা নয়। তাহলে উত্তর খুঁজে পায় না পলক। পলকের এহেন হতবম্বিতা দেখে মিটিমিটি হাসছে শিফাত, কিন্তু এবার আর তাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো না। আজকে এমনিতেই ঢের হয়েছে,
খাবার আসতেও একটু সময় লাগবে। চুপচাপ বসে থেকে তো আর লাভ নেই, তাই সে নিজে থেকেই কথা বলা শুরু করলো। কিন্তু কিছু বলার আগে প্রথমেই সে দু চোখ মেলে ভালোভাবে দেখল পলককে। আজ তার মৃন্ময়ী আকাশী আর সাদার কম্বিনেশনের একটা লং গাউন পরেছে, মাথায় সাদা ওড়না টানা, যেন ভেজা মাটির গায়ে এক খণ্ড আকাশ নেমে এসেছে। বাইরে রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকালো, একবার কি যেন বলল বিড়বিড় করে। পলক সেটা শুনতে পেল না, তাই জিজ্ঞেস করলো। জি একটাই। সে প্রশ্নের উত্তরে কিছু বলল না, শুধু হাসল একটু। আকাশের থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও পূর্ণ দৃষ্টি মেলে তার মৃন্ময়ীকে দেখল। সেদিনের মতোই লম্বা সিঁথি কাটা, কানে ছোট্ট এক জোড়া ক্রিস্টাল কালার স্টোনের টপ, বা হাতে সিলভার চেনের মাঝারি একটা ঘড়ি। তার শুকনো কবজিতে অনেকটা ব্রেসলেটের মতোই লাগছে, আর ডান হাতে স্টোনের চিকন দুটো চুড়ি। বাস এইটুকুই। মুখে না আছে তেমন কোনো প্রসাধনীর ছোঁয়া, আর না আছে চোখে সামান্য কাজল। এতটা সিম্পলভাবে একটা মেয়ে তার সামনে বসে রয়েছে। তারপরেও সিফাতের মনে হচ্ছে পৃথিবীর এত দেশ ঘুরেও এর থেকে বিশুদ্ধ আর বিমোহিত সৌন্দর্য সে তার এতকালের জীবনে কখনো দেখেনি। সিফাতের এভাবে তাকিয়ে থাকাটা পলককে অস্বস্তিতে ফেলে দিল, কিন্তু পলক জানে এই দৃষ্টিতে খারাপ কিছুই নেই। যদি কিছু থেকেও থাকে তবে সেটা পবিত্র কিছুই। তবু সিফাতের এভাবে তাকিয়ে থাকা দেখে তার দৃষ্টি চঞ্চল হলো। সিফাত সেটা বুঝতে পারল, তাই ব্যাপারটা এড়িয়ে যেতেই প্রশ্ন করল। স্কুল কখন ছুটি হয়েছে আপনার? জি একটাই। ও, কিন্তু আমি তো জানি আপনার স্কুল 12টায় ছুটি হয়ে যায়। হ্যাঁ, সেটা স্টুডেন্টের জন্য। 12টায় ক্লাস শেষ হয়। বাচ্চাদের কপি চেক করে কাজ গুছিয়ে বেরোতে বেরোতে 1টা বেজে যায় আর কি। ও আচ্ছা, তাহলে তো বোধহয় আজ আর বাসায় যাওয়ার সুযোগ হয়নি আপনার। বাসায় জানে আপনি এখানে? না, জানে না, তবে স্কুলে যাওয়ার আগেই বলে বেরিয়েছিলাম যে আজ ফিরতে লেট হবে। আচ্ছা। হ্যাঁ। এটুকু বলেই চুপ করে গেল পলক। সিফাত নিজেই বলল, তাহলে কি ডিসাইড করলেন মৃন্ময়ী, বিয়ের আগে না পরে? বলেই পলকের দিকে চোখ মেলে চাইল সিফাত উত্তরের আশায়। বিয়ের কথা শুনে কিছুটা চুপসে গেল পলক, কিছুটা ইতস্তত করেই বলল, হ্যাঁ, কিন্তু এর আগে আমার আসলে একটা কথা বলার ছিল আপনাকে। ইয়া শিওর, সে। পলক কিছু বলতে যাবে তার আগেই ওয়েটার খাবার নিয়ে চলে এলো। খাবার টেবিলে রেখে সে চলে যেতেই সিফাত বলল, খেতে খেতে কথা বলি আমরা। পলক মুখে কিছু বলল না, চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর সিফাত একটা প্লেট পলকের দিকে এগিয়ে দিয়ে অন্যটা নিজের দিকে টেনে নিল। খাওয়া শুরু করতে করতে বলল, তো মৃন্ময়ী, কি যেন বলতে চাইছিলেন আপনি? সিফাত দিব্যি ছুরি কাটা চামচ চালিয়ে খেয়ে যাচ্ছে, আর পলক শুধু সেসব দিয়ে খাবার নাড়াচাড়া করে যাচ্ছে। পলককে এভাবে শুধু খাবার নাড়াচাড়া করতে দেখে সিফাতও খাওয়া থামিয়ে দিল। পলকের দিকে তাকিয়ে দেখল সে বেশ চিন্তিত, তাই চকিতেই প্রশ্ন করল, এনি প্রবলেম মৃন্ময়ী? টায়ার্ড লাগছে কি? সিফাতের কথায় চমকে তাকালো পলক, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, না, কোনো সমস্যা নেই, ঠিক আছি আমি। বলেই মুখে জোরপূর্বক হাসি টানার চেষ্টা করলো, যেন সব স্বাভাবিক আছে। পলকের অবস্থা বুঝতে না পেরে সিফাত বলল, তো খাচ্ছে না কেন? এটা ভালো লাগছে না? অন্য কিছু খাবেন? অর্ডার করি? পলকের তাৎক্ষণিক জবাব, আরে না না, এটাই ঠিক আছে একদম, খাচ্ছি আমি। বলেই 1 চামচ ফ্রাইড রাইস মুখে তুলে দিল সে। সিফাতও আর ঘাটল না তাকে, খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই পলক নিজের কথা বলতে শুরু করলো, আসলে আমার সম্পর্কে আপনার কিছু ভুল ধারণা রয়েছে। বলতে গেলে আপনাদের থেকে একটা সত্য লুকানো হয়েছে।
এটুকু বলতেই জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ মেলে পলকের মুখের দিকে চাইল সিফাত। পলক কী বলতে চায় সেটা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। সিফাতের দৃষ্টিতে আরও বেশি জড়তা এসে চাপটে ধরল পলককে, কিন্তু তাকে যে সব সত্যিটা বলতেই হবে। এত বড় প্রতারণা যে সে কিছুতেই করতে পারবে না। তাই নিজেকে শক্ত করে দৃষ্টি নিচের দিকে রেখেই আবারও বলা শুরু করলো। আসলে এর আগে আমার একবার বিয়ে ঠিক হয়েছিল। এটুকু বলেই সে সিফাতের দিকে তাকালো তার ভাবমূর্তি বোঝার জন্য, কিন্তু যা দেখলো তারপরে পলকের শরীর একরকম হিম হয়ে এলো। কেমন এক শান্ত গম্ভীর চোখ মুখ করে তাকিয়ে আছে পলকের দিকে। পলক দৃষ্টি রাখতে পারল না সিফাতের অমন চাহনির পানে। দ্রুত চোখ নামিয়ে আবার মনের উপর জোর দিয়েই বলল, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন বিয়েটা ভেঙে গেছিল কারণ ছেলেটা আদম ব্যবসার সাথে জড়িত ছিল, সাথে নারী ও শিশুর পাচারকারী একটা বড় চক্রের সাথে সামিল ছিল। বিয়ের দিন সকালে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখনো মামলা চলছে, জেলে আছে সে এখনো। এটুকু বলেই সেই পলকের মুখের দিকে তাকালো। পলকের ভাবির ভাই ছিল সে। ক্লাস 8 পাশ করেই দালাল ধরে ইতালি চলে গেছিল। অন্যদিকে পলকের বড় বোন পালিয়ে বিয়ে করায় তার বাবা বেশ বেকায়দায় পড়ে যায়, যেটা খুব স্বাভাবিক। সমাজের লোকের নানান কথা সমালোচনা শুনতে হতো দিন রাত। একদল লোক বুদ্ধি দিল মেজো মেয়ের বেলায় যেন কোনো রিস্ক না নেয়। এই মেয়ে এমন কিছু ঘটানোর আগেই যেন কোনো সুপাত্রের হাতে হস্তান্তর করে মেয়েকে। আর পলকের বাবাও কোনো রিস্ক নিতে চাননি বলে তার দ্রুত বিয়ের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু পলকের এই শ্যামবরণ রূপের কারণে বিয়েটা ঠিক হচ্ছিল না। ঠিক তখনই পলকের ভাবি সম্পত্তির লোভে পড়ে আর এই সংসারে নিজের জোর বাড়াতে তার 8 পাশ করা বিদেশ ফেরত অধম ভাইয়ের সাথে তার বিয়ের প্রস্তাব রাখে। তার বাবা প্রথমে রাজি না হলেও বউয়ের কথার বর্ষবর্তী হওয়া একমাত্র ছেলে আর তার গুণধর বউয়ের কথার মার প্যাচে পড়ে রাজি হয়ে যায় তার অনার্স 2য় বর্ষে পড়া মেয়েটার সাথে বিয়ে দিতে। কিন্তু বিয়ের দিন সকালে যখন হলুদ আর তত্ত্ব নিয়ে কেউ না আসে ও বাড়ি থেকে, তখনই খবর আসে ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরপর এই নিয়ে খুব অশান্তি হয় বাসায়। পলকের বাবা তার এহেন নির্বোধতার জন্য নিজেকে ক্ষমা করতে পারেন না, আর তার ছেলের বউ জেনে শুনে তার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছিল, সেই অপরাধে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু শ্বশুর বাড়িতে ঠাঁই না পেলেও স্বামীর কাছে টিকে গেছে। 2 মাসের প্রেগনেন্ট হওয়ায় তার একমাত্র ভাই নিজের বউ আর সন্তানকে ছাড়তে পারেনি। এখন তারা আলাদা বাসা নিয়ে থাকে, যোগাযোগ নেই কোনো। শুনেছিল তাদের নাকি একটা মেয়ে বাবু হয়েছে, কিন্তু তাকে দেখার ভাগ্য এখনও কারো হয়নি। পলকের ভাবি এই পরিবারের কাউকেই নিজের মেয়ের মুখ দেখতে দেয়নি, আর না দিয়েছে পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে। পলকের মুখ হা হয়ে গেছে সিফাতের কথা শুনে, যেন কেউ ওকে 440 ভোল্টের নয় 4400 ভোল্টের শক দিয়েছে। ফলাফল পলক পুরো স্থির হয়ে গেছে। বলতে গেলে পলক বেচারি আবারও পলক ফেলতেই ভুলে গেছে। পলক চোখ নামিয়ে নেওয়ার পরেই সিফাতও স্বাভাবিক হয়ে খাবারের দিকে অগ্রসর হয়, কারণ তার যা বোঝার তা বোঝা হয়ে গেছিল। তাই সে মনোযোগ দিয়ে প্লেটে ছুরি চামচ নিয়ে খাবার নাড়াচাড়ার মাঝেই কান খাড়া রাখে পলকের বাকি কথা শোনার জন্য। পলক যেই না বিয়ের দিনের কথা তুলল, অমনি সিফাত ওর মুখের কথা কেড়ে নিয়ে গড়গড়িয়ে বাকিটুকু বলে দিল। তারপর মুচকি হেসে পলকের দিকে চাইতেই দেখল পলকের এহেন অবস্থা। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন প্লিজ, বাকি কথা পরে শুনবো সব। পলক এখনও প্রচণ্ড শকড।
সিফাতের কথার কোনো রেসপন্স নেই, এখনও তার স্থির চাহনি। সে যে প্রচণ্ড রকম ঘোরের মধ্যে আছে সেটা সিফাত বেশ বুঝতে পারছে। তাই তাকে ঘোর থেকে বের করে আনার জন্য খানিক দুষ্টুমির সুরেই বলল, এভাবে হা হয়ে তাকিয়ে আছেন কেন মৃন্ময়ী? আপনি কি চাচ্ছেন যে এবার আমি আপনাকে মুখে তুলে খাইয়ে দেই, তাও এই ভরা রেস্টুরেন্টে? আমার অবশ্য কোনো সমস্যা নেই, এসবে ব্যাপকভাবে অভ্যস্ত আমি। সো আপনি চাইলে আমি। বলেই দুষ্টু হাসি হাসল সে। সিফাতের অমন চাহনি আর কথাবার্তায় আরেক দফা ঝটকা খেল পলক। অবশ্য এবারের ঝটকায় সে আগের ঘোর থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসতে সক্ষম হলো। চকিতেই আশেপাশে তাকিয়ে দেখল সত্যি রেস্টুরেন্ট ভরা। ফাঁকা ফাঁকা করে বেশ জায়গা নিয়ে টেবিল ফেলা হলেও এই এরিয়াটা বেশ বড় হওয়ায় অনেকগুলো টেবিল আছে এখানে, আর সবগুলোই ফুল। এবার বেশ লজ্জা পেল সে। লজ্জায় খানিক নড়ে চড়ে বসলো, কিন্তু না, সিফাতের দিকে তাকালো আর না কিছু বলল। সিফাত বুঝে গেছে তার ডোজ কাজ করেছে। নিজে নিজেকে শাবাশি দিল, মনে মনে বলল, সাব্বাস বেটা, তুই তো বিয়ের আগেই বউ সামলানোতে এক্সপার্ট হয়ে গেছিস। এক ডোজে কেমন সফট মোড থেকে ব্যাক টু নর্মাল মোড করে দিলি। ভেরি ওয়েল ডান সিফাত। এরপর খানিক মুচকি হেসে পলকের উদ্দেশ্যে বলল, নিন খাবারটা কমপ্লিট করুন, নয়তো এবার সত্যি সত্যি একেবারে ঠান্ডা হয়ে যাবে, খেতে একদম ভাল লাগবে না। পলক খুব ধীর স্বরে বলল, জি। বলেই পলক খাওয়া শুরু করলো। খাওয়া শেষ না হওয়া অবধি মাঝে কেউ আর কোনো কথা বলল না। তো আপনি কি যেন বলছিলেন, কথাটা শেষ করুন এখন। কফিতে চুমুক দিতে দিতে বলল সিফাত। আমি আর কি বলবো, আপনি তো সবই জানেন দেখছি, কিন্তু এসব জানার পরেও কেন বিয়ে করতে চাইছেন আমায়, সেটাই বুঝতে পারছি না আমি। মৃন্ময়ী, আপনাকে কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন। আর আমার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত আপনি একটা কথা বলবেন না। কথা শেষ হোক, তারপর যা জানতে চাওয়ার, যত প্রশ্ন করার করবেন, আমি উত্তর দিব সেসবের। কিন্তু তার আগে টু শব্দ করবেন না। শুধু আইসক্রিম খাবেন না, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন, কেমন? পলক মুখে কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতি জ্ঞাপন করলো। মুচকি হেসে সিফাত বলা শুরু করলো, মৃন্ময়ী, আপনি আমাকে চেনেন মাত্র 5 দিন, কিন্তু আমি আপনাকে চিনি, জানি আজ 2 মাস 17 দিন। এটুকু শুনেই পলকের চক্ষু চড়ক গাছ। কিভাবে কি সেটা জানার ইচ্ছা হলেও আপাতত সে কোনো প্রশ্ন করতে পারল না। তার যে এখন টু শব্দ করাও বারণ, তাই চুপচাপ সিফাতের কথা শুনতে লাগলো, কারণ সিফাত তার মতো বলেই যাচ্ছে। 2 মাস 17 দিন আগে প্রথমবারের মতো আমি আপনাকে দেখি। আপনার বায়োডেটাটা ভুল করে আমার জন্য সিলেক্ট করা মেয়েদের বায়োডেটাগুলোর সাথে মিশে গেছিল, কিন্তু আমি এটাকে ভুল না বলে ভাগ্য বলবো। সত্যি বলতে এটাকে আমি আমার সৌভাগ্য মানি, নয়তো অন্য কারো অনিচ্ছাকৃত একটা ভুলের কারণে আমি আমার জন্য এই সঠিক মানুষটার সন্ধান পেতাম না। একটু দম নিয়ে কফিতে চুমুক দিল সিফাত। বাইরে আকাশের দিকে চাইল। দুপুরের শেষ ভাগ চলছে, রোদের উত্তাপটাও কেমন মিঙিয়ে এসেছে। বাইরের আকাশে চোখ রেখেই আবারও বলা শুরু করলো, প্রথমবার দেখে চোখ দুটো থমকে গেছিল আমার। শ্রাবণের মেঘ জমা ওই মুখখানায় ধীরে ধীরে ডুবে যাচ্ছিল দৃষ্টির গভীরতা। টানা 2 দিন আমি শুধু ভেবেছি আপনাকে নিয়ে, আমার পরিবারের মতামত কি হবে সেই নিয়ে। তারপর সবশেষে নিজের বোনের ইচ্ছাটাকে বাঁচিয়ে নিয়েই সিদ্ধান্ত নিলাম আমার আপনাকেই চাই। কথাটা বলেই দৃষ্টি ফিরিয়ে চাইল পলকের মুখের দিকে। মৃদু হাসল। সে স্পষ্ট দেখতে পেল পলকের চোখে মুখে অনেক অনেক প্রশ্নের সমাগম। সেটা উপেক্ষা করেই সে বলতে লাগলো, এরপর পুরো 1 মাস আমি আপনাকে মনিটর করেছি। আপনার জীবন সম্পর্কে যতটা ডিটেলসে জানা যায় সবটাই জেনেছি। আপনার বাহ্যিক চালচলন, জীবনধারা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার বিয়ে ভাঙার ব্যাপারটা, সব ইনফরমেশন আমি কালেক্ট করেছি। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকতাম না কেন, আপনার খবর আমার কাছে ঠিক টাইম টু টাইম পৌঁছে যেত। আমি যতই আপনার সম্পর্কে জানছিলাম, ততই শিওর হচ্ছিলাম যে আপনাকে আমার চাই নিজের জীবনসঙ্গী হিসেবে। এরপর একদিন আমি নিশাতের সাথে দেখা করি। তাকে খুলে বলি আমার ব্যাপারটা, আমি আপনাকে বিয়ে করতে চাই। সেটা তাকে বুঝিয়ে বলার পরে সেও আমাকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর আপনার ব্যাপারে বাকি যতটুকু ইনফরমেশন নেওয়ার ছিল সেসব নিশাতই আমাকে দিয়েছে। নিশাতের সাথে মাঝে মাঝে গিয়ে দেখা করতাম।
কথা হতো আপনাকে নিয়ে, আর এইভাবেই কেটে যায় আরও 1 মাস। সবকিছু জানার পর যখন আমি পুরোপুরি আপনাকে নিজের করার ডিসিশন নিলাম, তখনই পরিবারকে জানিয়েছি। পরিবারকে রাজি করাতে বড্ড কাঠখড় পোড়াতে হয়েছে গো মৃন্ময়ী। বলেই কফিতে লাস্ট চুমুকটা দিয়ে পলকের চোখের দিকে চাইল। সেই দৃষ্টি স্থির রেখেই বলল, আর তারপর সপ্তাহ দেড় আগে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই এবং সপরিবারে গিয়ে প্রথমবারের মতো আপনার মুখোমুখি হই। আর এখন আল্লাহ চাহেন তো আপনি খুব শীঘ্রই পুরোপুরিভাবে আমার হবেন, আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আমার জীবনের অংশ হবেন আপনি। কিন্তু আপনাকে নিজের জন্য পেতে চাওয়াটা যেমন আমার একান্ত ব্যক্তিগত চাওয়া, সেখানে আপনার সম্মতিটাও আমার জন্য একান্ত গুরুত্বপূর্ণ। তাই আমি চাই আমাকে জানুন, যাচাই করুন, কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নেই, তারপর আমরা একটা সম্পর্কে আবদ্ধ হই। মৃন্ময়ী, আমি চাই যেদিন থেকে আমরা বিয়ের সম্পর্কে আবদ্ধ হব, সেদিন থেকে সেই সম্পর্কের প্রতিটা মুহূর্ত, একে অন্যের কাছে আসার প্রতিটা পদক্ষেপে আমাদের সমান সম্মতি থাকুক, ভালোবাসা থাকুক। জানি হুট করে কাউকে ইচ্ছে করে ভালোবাসা যায় না, কিন্তু আমি এটাও চাই না যে শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্কের খাতিরে বা নিয়মের জোরে আপনি আমাকে ভালোবাসুন। আমি জানি আপনি না চাইলেও এই বিয়ে হবেই, কিন্তু আমি আপনাকে কিছুটা সময় দিতে চাই মানসিকভাবে প্রস্তুত হতে, আমাকে নিজের লাইফে গ্রহণ করতে। আমি আপনাকে আমাকে চুজ করা বা না করার জন্য কোনো সুযোগ দিচ্ছি না। বিয়ে আপনার আমাকেই করতে হবে, কারণ আপনি তো আবার আপনার পরিবারের বাধ্যগত মেয়ে। বাবা যার কাছে তুলে দিবে, নাচতে নাচতে তার কাছেই যাবেন। শেষের 3টে কথা এক প্রকার ঠ্যাস মেরে দাঁতে দাঁত চেপে বলল সিফাত। কারণ ভুলভাল সিদ্ধান্ত হলেও যে পলক কখনো সেসবের প্রতিবাদ করে না, সেটা সিফাত জেনেছে। তাই এক্ষেত্রে কিছুটা রাগ আছে সিফাতের পলকের প্রতি। তাহলে সেই সুযোগ আমার কেন হবে না? আর না হলেও এখন ছেড়ে দেওয়ার অপশন নেই কোনো। আপনি আমার ওয়াইফ হবেন, এটাই ফাইনাল। এখন শুধু আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তটা জানতে চাইছি, আর এটা যত দ্রুত সম্ভব আমাকে জানান। আপনি সময় চান নাকি সরাসরি বিয়ের পিঁড়িতে বসতে চান? দেখুন, আমার কিন্তু এই মাঝ বয়সে এসে প্রেম করার মানসিকতা নেই। যত রোমান্স ভালোবাসাবাসি সব বউয়ের সাথেই হবে, যেটা আল্লাহ চাইলে আপনার প্রাপ্য। আমার স্ত্রী হিসেবে সব অধিকারও হবে কেবলই আপনার। এখন আপনি আমার প্রেম না করা প্রেমিকা হন বা একেবারে বিয়ে করা বউ, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি সময়ও আমার দেওয়ার নেই। সো টেক এ ডিসিশন ফার্স্ট। আই ওয়ান্ট টু মেক ইউ মাই লেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাগুলো বলে একটা লম্বা দম নিল সিফাত, তারপর পলকের দিকে তাকিয়ে বলল, ব্যাস এইটুকুই বলার ছিল। এখন আপনি বলুন, আপনার কিছু বলার বা জানার আছে? এতক্ষণ পলক লক্ষ্মী মেয়ের মতো সিফাতের বলা সব কথাগুলো শুনছিল কি এক প্রকার গিলছিল বলা চলে। কিন্তু এত সব শোনার পর শেষমেশ যে প্রশ্নটা সে করল, সেটা শুনে এবার সিফাত নিজেই হতভম্ব হয়ে গেল। সিফাতের কথা শেষ হবার পর পলক ফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়েছিল সিফাতের দিকে, এরপর ব্যাককলের মতো প্রশ্ন করল, আপনার বয়স কত? সিফাত হতভম্ব বিস্মিত কণ্ঠে সে জিজ্ঞেস করল, কেন, আপনি সত্যি জানেন না? বায়োডাটা দেখেননি? পলক বোকার মতো ডানে বাঁয়ে মাথা নাড়ল, যার অর্থ সে কিছুই জানেন না। সিফাত পুরাই ব্যাককল বনে গেল। এই মেয়ে কি তবে তার সাথে পরিচয়ের আগে তার বায়োডাটাটা অবধি দেখেনি? জানেই না কিছু। বড্ড হতাশ হলো সে। একটা চাপা শ্বাস ফেলে বিরস মুখে বলল, এবার জুলাইতে 32 শেষ হয়েছে, 33 রানিং। কি 32 বছর বয়স? তার মানে আমার থেকে তো 1 2 3 পাক্কা 9 বছরের বড়। পলকের এরূপ প্রতিক্রিয়ায় পুরো ভেবাচাকা খেয়ে গেল সিফাত। এই মেয়ে তো এখনই বয়স শুনে এমন চিল্লাপাল্লা করছে, তাহলে বুড়ো হতে হতে না জানি কত চিল্লাপাল্লা করবে। হে আল্লাহ মাবুদ, রক্ষা করো। মনে মনে বিড়বিড় করলো সে। তারপর হুট করেই মনে হলো, আচ্ছা এই মেয়ে কি তার নামটা জানে নাকি সেটাও এখনো জানা হয়ে ওঠেনি। তাই চকিতেই সে প্রশ্ন করলো,